হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি শহরের রাগী একজন কোটিপতি বস মন ভালো করার জন্য গ্রামের মনোরম পরিবেশে ঘুরতে আসে, কিন্তু এখান থেকেই শুরু হয় তার দুর্ভাগ্যের সূচনা। গ্রামে কোনো ফোনের নেটওয়ার্ক নেই, আর তার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় সে শহরেও ফিরে যেতে পারে না। আর তখন সে আশ্রয় নেয় সেই গ্রামের একটা মোটামুটি মানের হসপিটালে। আর সেখান থেকেই শুরু হয় আসল গল্প, কারণ সেই হসপিটালেই ছিল একজন ডক্টর যে আমাদের গল্পের নায়ককে শুরু থেকে একজন চোর, বাটপার বা চিটার ভাবতে শুরু করে। নায়ক কোনোভাবেই তার আসল পরিচয় নায়িকাকে বোঝাতে পারে না, আর ফোনের নেটওয়ার্ক না থাকার কারণে সে কারোর সাথে যোগাযোগ করতে পারে না। এই জন্য নায়িকা তাকে বিশ্বাস না করায় তাকে একটা সস্তা ছেলে ভাবে এবং সে তাকে অনেক জ্বালাতে শুরু করে। আর তাকে জ্বালানোর এই জার্নিতে আপনি হাসবেন এবং মজা পাবেন, কিন্তু একটা সময় পরে গিয়ে নায়িকা যখন তার আসল পরিচয় জানতে পারবে তখন কি হবে, এই টুইস্ট নিয়ে এগিয়ে যাবে আজকের গল্প। তো চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুটা হয় আমাদের মূল চরিত্র লুসকে দিয়ে। সে একা একান্তে একটা সোলার ট্রিপে এসেছে একটা নিরিবিলি পাহাড়ে ঘেরা এলাকায়, প্রকৃতির মাঝখানে কিছুটা সময় একা কাটাতে। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। অবশ থেকে তার অ্যাসিস্ট্যান্টের কণ্ঠ ভেসে আসে, স্যার আপনি কালকে সময় মতো হসপিটালে চলে আসবেন দয়া করে, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে প্রেসিডেন্ট বোর্ডের সাথে। এই কথাতেই দর্শকদের জানা যায় লুস সম্প্রতি একটা বড় হসপিটালে নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে। তাই সে আত্মবিশ্বাসী গলায় বলে, হ্যাঁ আমি সময় মতো পৌঁছে যাব, চিন্তা করো না। কিন্তু ঠিক তখনই পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক সমস্যার কারণে কলটি কেটে যায়। এই সময় হঠাৎ দূর থেকে একটা বাচ্চা বকরির আর্তনাদ শোনা যায়। লুস অবাক হয়ে সেই আওয়াজের উৎসের দিকে এগিয়ে যায়। একটা জঙ্গলের কিনারায় এসে সে দেখতে পায় একটা ছোট্ট বকরি গাছের কাটা বা পাথরে আহত হয়ে মাটিতে পড়ে আছে। সে এক মুহূর্ত দেরি না করে বকরিটাকে রেস্কিউ করে নেয়। এদিকে গল্পের প্রবেশ করে আমাদের নারীর চরিত্র শ্রীলাম। সে এই পাহাড়ি এলাকার একমাত্র গ্রামীণ হেলথ কেয়ারের চিকিৎসক। সে ওষুধ দিচ্ছিল আর বারবার বুঝিয়ে বলছিল, আর দয়া করে এসব মদ খাওয়া যাবে না, আপনার শরীর সহ্য করতে পারছে না। বৃদ্ধা একটু হাসতে হাসতেই বলে ওঠে, জানোই তো গ্রামের সবাই এখন এক নতুন ওয়াইন সেলার থেকে দামি আমদানি করা মদ কিনছে, আমিও কয়েকটা বোতল কিনেছে। এই বলে সে একটি বোতল ক্লিনিকের ডিরেক্টরকে উপহার দেয়। এই ক্লিনিকে আরেকটা দম্পতি কাজ করেন, দুজনেই ডক্টর। শ্রীলাম সেই ডিরেক্টরকে বলে, দয়া করে এই মদ আপনি খাবেন না, এটা স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু ডিরেক্টর তখন তার স্ত্রীর সাথে খুনসুটিতে ব্যস্ত ছিলেন, কারো কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না। ঠিক এই সময় শ্রীলানের ফোনে আসে তার মায়ের কল, কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় বাইরে গিয়ে কথা বলতে হয় তাকে। ফোনে তার মা উদ্বিগ্ন হয়ে বলেন, তুই কেমন আছিস, এতদিন হলো তোকে দেখি না, বাড়ি কবে আসবি? শ্রীলান যেন মায়ের দুশ্চিন্তা দূর করতে চায়, তাই একটু মিথ্যে আশ্বস্ত করে বলে, আমি তো খুব ভালো আছি মা, এই ক্লিনিকটা শহরের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালের মতোই, একদম সমস্যাহীন, এখানকার আবহাওয়া বেশ ভালো। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। এখানে আবহাওয়া খারাপ, ক্লিনিক রিসোর্স সীমিত, আর নেটওয়ার্ক তো প্রায় নেই বললেই চলে। তার মা তাকে রিকোয়েস্ট করে কিছুদিন ছুটি নিয়ে বাড়ি ফিরে আসতে, কারণ সে একা শহরের থেকে বেশ একাকী জীবন পার করছে বলে তার মায়ের দুশ্চিন্তা আরো বেড়েছে। তবে শ্রীলান আবার একটা মিথ্যা ভরসা দিয়ে বলে, আসলে আমার এখানে একটা বয়ফ্রেন্ড আছে মা, তাই এখন আর আসতে ইচ্ছে করছে না, আমি ভালোই আছি। শ্রীলান যখন ফোনে মাকে বলছিল তার একজন বয়ফ্রেন্ড আছে, তখন আসলে সে শুধুই মাকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে চেয়েছিল। এই কথা শুনে তার মা খুশি হয়ে বলে, তাহলে এবার থেকে ওকে সঙ্গে নেই, গ্রামে ফিরায় কেমন? কিন্তু এর আগেই পাহাড়ি এলাকায় ভয়ঙ্কর নেটওয়ার্ক সমস্যার কারণে ফোনটা কেটে যায়, আর তখনই শুরু হয় একটানা ঝুম বৃষ্টি। শ্রীলান দৌড়ে ক্লিনিকের পাশের শেডের নিচে যায়, যেখানে সে সাধারণত বকরিগুলোর খোঁজ খবর রাখে, কিন্তু গিয়ে দেখে একটা বকরি নেই। বৃষ্টির মধ্যে শ্রীলান টর্চ নিয়ে বকরি খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে লুস তখন একটা সংকটের মধ্যে পড়ে গেছে। পাহাড়ের রাস্তায় সেন্স লাইট হয়, আর তার গাড়ির উপর ভারী পাথর এসে পড়ে। গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং লুস বেশ কিছুটা আহত হয়। গাড়ির জানলা ভেঙে কোনো মতো আহত বকরিটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। চারদিকে তখন ঘন অন্ধকার আর বৃষ্টির শব্দে চারিদিক যেন স্তব্ধ। সে জোরে জোরে সহায়তার জন্য চিৎকার করতে থাকে। এই সময় টর্চ
সাথে বকরি খুঁজতে খুঁজতে স্টিলান সেই এলাকাতে চলে আসে। হঠাৎ বৃষ্টির মধ্যে সে শুনতে পায় বকরি ডাকছে, আর সে দেখে সে টর্চ ফেলে এগিয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় একজন অচেনা মানুষ বৃষ্টিতে ভেজা, হাতে বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। সে টর্চের আলো ফেলে জিজ্ঞেস করে, এই তুমি কে? বকরি নিয়ে যাচ্ছ কোথায়? পরবর্তী দৃশ্যে তারা দুজনে ক্লিনিকে। স্টিলান তখনও লুসকে বকরির চোর ভাবছে, তবুও সে প্রথমে তার আঘাতের প্রাথমিক চিকিৎসা করে। জিজ্ঞেস করে, এই বকরিটা কোথায় থেকে নিয়ে যাচ্ছিলে? লুস বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে বকরির চোর ভাবছো? এই পোশাক দেখে বুঝতে পারছো না আমি কে? আমার জামা কাপড়ের দামই বোধ হয় এই বকরির চেয়ে বেশি। আমি তো ওকে রেস্কিউ করেছি। লুস তখন হঠাৎ ব্যথায় কুঁকড়ে যায়। স্টিলান বলে, তোমার পায়ের চোটটা মনে হচ্ছে সিরিয়াস, হতেই পারে ডিসলোকে হয়ে গেছে। লুস বলে, তাহলে একটা অ্যাম্বুলেন্স ডাকো, আমি হসপিটালে যাব। স্টিলান ধীরে বলে, এটা পাহাড়ি এলাকা, প্রচুর বৃষ্টি আর স্যান্ডস্লাইডের কারণে রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে গেছে। মোবাইল টাওয়ার পর্যন্ত ভেঙে পড়েছে, এখন কোথাও যোগাযোগ সম্ভব নয়। লুস একটু হালকা রসিকতা করে বলে, আমার মাথা ঘুরছে, একটা সিটি স্ক্যান করে ফেলো তো। স্টিলান হেসে জবাব দেয়, এটা একটা ছোট ক্লিনিক, এখানে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই। যদি কিছু সিরিয়াস হয় তাহলে তো তোমাকে হসপিটালে নিতেই হবে। এরপর স্টিলান ডিরেক্টর দম্পতিকে ডেকে আনে। ডিরেক্টর অবাক হয়ে বলে, এই জায়গায় তো বহু বছর পর কেউ এলো, এই সময় কে আসবে এখানে? তারা লুসের অবস্থা পরীক্ষা করতে শুরু করে। এই কথোপকথন শুনে লুস একটু ভীত হয়ে পড়ে এবং উঠে দাঁড়াতে চেষ্টা করে বলে, না না, আমি চেক আপ করাতে চাই না। ডিরেক্টর হেসে আশ্বস্ত করে, ভয় পেও না, এটা বড় কিছু না, শুধু একটু মচকেছে, ডিসলোকেশন হয়নি। ডিরেক্টরের স্ত্রী, যিনি একজন অ্যাকুপাংচার বিশেষজ্ঞ, খুব দক্ষভাবে কিছু পয়েন্টের প্রেসার দিয়ে লুসের ব্যথা কমিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। লুস তাদের ধন্যবাদ জানায়। স্টিলান এবার তার চিকিৎসার জন্য বিল দেয়। 55 ইউয়ান হয়েছে। লুস একটু অপ্রস্তুত ভাবে বলে, আমার ওয়ালেট আর ফোন তো সব গাড়ির ভেতর রয়ে গেছে, কাল সকালে গিয়ে দিয়ে আসবো তোমার টাকাটা। রাত হয়ে গিয়েছে। লুস ক্লিনিকে থাকার অনুমতি দেয়। ডিরেক্টর বলে, তুমি চাইলে আজ রাতটা এখানে কাটাতে পারো। কিন্তু স্টিলান এখনো লুসকে সন্দেহের চোখে দেখছে। তার মনে এখনো প্রশ্ন, লোকটা কি সত্যি বকরি রেস্কিউ করেছে নাকি কোনো ঘাপলাস? লুস অবশেষে বলে, ডোন্ট ওয়ারি, আপনি আমার উপর যা করলেন তার জন্য আমি কৃতজ্ঞ, আমি কিছু করব না। লুস যখন ক্লিনিকে থাকার অনুমতি পেল তখন সে স্টিলানকে বলে, চিন্তা করবেন না, আপনি যেহেতু আমাকে সাহায্য করেছেন তাই আমি আপনাদের এই ক্লিনিকের জন্য একটা বড় ডোনেশন দেব। কোয়ালিটি স্ক্যানার, আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট সবকিছু পাঠিয়ে দেব। এই কথা শুনে ক্লিনিকের ডিরেক্টর খুবই খুশি হয়ে ওঠেন, কিন্তু স্টিলান এখনো সন্দেহ মেটাতে পারছে না। তার মনে হচ্ছিল এই লোকটা হয়তো বড় করে কথা বলছে, কে জানে আদৌ কিছু করবে কিনা। তার চোখে তখনও লোভ ছিল একজন ফাঁপা কথা বলা লোক, যার একমাত্র লক্ষ্য মিথ্যে বলে নিজেকে কিছু বানিয়ে তোলা। এদিকে ডিরেক্টরের স্ত্রী, যিনি একটু সরল মনের মানুষ, লুসকে বলেন, আপনি চান তো আপনি একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে আমি সবার জন্য খাবার বানাচ্ছি। লুস মাথা নাড়ে সম্মতির সূচক ভাবে। স্টিলান তখন ক্লিনিকে বসে রেডিওতে খবর শুনছিল। সংবাদে জানানো হচ্ছে, পাহাড়ি এলাকায় আবারও ল্যান্ডস্লাইড হয়েছে, আবহাওয়া ভয়াবহ রকম খারাপ। থান্ডার স্টর্মের কারণে অনেক জায়গায় ইলেকট্রিসিটি পোস্ট ও মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। স্টিলান এরপর ডিরেক্টরদের সাথে আলোচনা করতে শুরু করে। তার সন্দেহ আরো বাড়তে থাকে। তার মনে পড়ে গ্রামের এক বৃদ্ধা বলেছিল এক অজানা লোক গ্রামে এসে বিদেশি ওয়াইন বলে নকল ওয়াইন বিক্রি করছে। তখন তার মনে হয় এই লোকটা হতে পারে সেই ওয়াইন সেলার। সে ডিরেক্টরকে নিয়ে বাইরে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে যায়। সেখানে তারা একটি পোস্টার দেখতে পায়, সতর্কীকরণ, এক অজানা ব্যক্তি গ্রামে এসে ইম্পর্টেন্ট ওয়াইন নামে নকল মদ বিক্রি করছে, সবাই সাবধান থাকুন। স্টিলানের সন্দেহ এবার এক প্রকার বিশ্বাসে পরিণত হয়। লুস হয়তো সে লোকটাই, ভদ্রবেশের প্রতারক। স্টিলান ফিরে এসে লুসকে বাথরুম দেখিয়ে দেয় আর তাকে সাবধান করে, বেশি পানি নষ্ট করো না, এখানে ওয়াটার লিমিটেড, সাবধানে ব্যবহার করো। লুস মাথা নাড়ে। এরপর রাতের সবাই একসাথে ডিনার টেবিলে বসে। লুস খেতে বসে আগে টিস্যু দিয়ে চপস্টিক মুছে নেয়। এটা দেখে স্টিলান কিছুটা বিরক্ত হয়। তার চোখে এটা ছিল এক ধরনের অহংকারের প্রকাশ।
লুস এরপর চিকেন খেতে চায়। তখন স্টিলান একটু কটাক্ষ করে বলে, একটা মুরগি তো আছে আমাদের এখানে, তাই না? এখন ফ্রিতে খেয়ে ভাবছো কি মজা, তাতে আমাদের লোকসান। লুস এবার আর চুপ থাকে না, সে এক পিস মুরগি তুলে নিয়ে বলে, ঠিক আছে আমি এক পিস খেলাম, তো এর দাম লিখে রাখো, কাল আমি সব টাকা দিয়ে দেব। তার গলায় ছিল একরাশ বিরক্তি আর হালকা হাস্যরস। সে আবারও বোঝাতে চায়, বিশ্বাস করো আমি সত্যি সত্যি কথা বলছি, আমার গাড়িটা বাইরে ল্যান্ডস্লাইডে আটকে আছে, গাড়ির ভেতরে আছে আমার ফোন আর ওয়ালেট, কাল সকালে গিয়ে তোমাদের পুরো টাকা দিয়ে দেব। স্টিলান এবার আর কথায় থেমে থাকে না, সে উঠে গিয়ে একটা ডায়েরি নিয়ে আসে, টেবিলে বসে গুনে গুনে হিসাব করতে থাকে লুস ঠিক কতগুলো পিস চিকেন খেলো। সব শেষে সে একটা হিসাব বানিয়ে সামনে রাখে, তুমি মোট 8 পিস খেয়েছো, প্রতি পিস 25 ইওয়ান করে ধরলে টোটাল হয়েছে 200 ইওয়ান। সে ডায়েরির এক পাতায় হিসাব লিখে লুসকে সাইন করতে বলে। রাত অনেকটা গড়িয়ে গেছে। লুস এবার প্রশ্ন করে, তাহলে আমি কোথায় ঘুমাবো? স্টিলান কোনো কথা না বলে তাকে ক্লিনিকের পেশেন্ট রুমে নিয়ে যায়। ঘরটা ছোট আর সেখানে অনেক মশা। সে বলে, তোমাকে এখানেই ঘুমাতে হবে, অন্য কোথাও জায়গা নেই। ঠিক তখনই লুস হঠাৎ নিজের কাঁধে কিছু একটা নড়তে দেখে। সে ভয় পেয়ে বলে, এই এটা কি আমার গায়ে? স্টিলান ঠান্ডা গলায় বলে, ও এটা তো একটা সাধারণ পোকা, আর এখান তো রোজ রাতে অনেক রকম পোকামাকড় আসে, কিছু কিছু তো এত বড় হয় যে কানের ভেতরে ঢুকে যায়, সাবধানে থেকো। এই কথা শুনে লুস ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ারের উপর উঠে দাঁড়ায়। স্টিলান মজা পায় কিন্তু কিছু না বলে নিজের রুমে চলে যায়। কিন্তু যখন সে দরজা বন্ধ করতে যায় তখনই লুস আবার ভয়ে ছুটে এসে দরজায় দাঁড়ায়। সে আবেদন জানিয়ে বলে, প্লিজ আমাকে ওই ঘরে থাকতে দিও না, আমি এখানে তোমার দরজার সামনে ঘুমিয়ে পড়লেও হবে, চাইলে এর জন্য আমি ভাড়া দিতে পারি, কাল সকালে আমি তোমাকে 300 ইওয়ান দিয়ে দেব। স্টিলান হেসে বলে, কি বলো, এক পিস চিকেনের জন্য 300 ইওয়ান? এবার একটা রুমের জন্য 300? এতই যদি দিতে পারো তবে 1000 বা 2000 ইওয়ান দাও না কেন? লুস বলে, আমি দিতে রাজি আছি, সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। কিন্তু স্টিলানের চোখে তখনও একজন ভুয়া লোক ছিল সে, যার কথায় সে কোনো ভরসা পাচ্ছিল না। তারপর লুসের মুখে সেই ভয়ের অভিব্যক্তি দেখে স্টিলানের মন একটু নরম হয়। শেষমেশ রাজি হয়ে যায়, ঠিক আছে তুমি এখানে ঘুমাও। তারপর সে নিজেই পেশেন্ট রুমে গিয়ে ঘুমানোর জন্য তৈরি হতে থাকে। লুস তখন তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে, তুমি এখনো কি বকরি নিয়ে রাগ করে আছো? আমি সত্যি ওকে চুরি করিনি, আমি তো ওকে রক্ষা করেছিলাম। স্টিলান বলে, না আমি বকরি নিয়ে রাগ করিনি। তারপর সে হঠাৎ একটা বোতল তুলে ধরে বলে, আমি রাগ করেছি এই ভুয়া ওয়াইন নিয়ে। তুমি গ্রামের সরল মানুষগুলোকে বিদেশি ওয়াইন বলে ভুয়া জিনিস বিক্রি করছো, তাদের টাকা নিচ্ছ, এটা মাফ করার মতো নয়। লুস এবারে আরো হতবাক হয়ে যায়। সে বলার চেষ্টা করে, তুমি ভুল করছো, আমি কোনো ওয়াইন সেলার না, আমার শহরে একটা কোম্পানি আছে, আমি মেডিকেল সার্ভিস প্রোভাইড করি। কিন্তু স্টিলান তার কথা একেবারেই বিশ্বাস করে না। সে রেগে গিয়ে বলে, বেশ হয়েছে, এবার তোমার মিথ্যা বলা বন্ধ করো। তারপর সে সাবধান করে বলে, তোমাকে এখন থাকতেই হবে কারণ তুমি আহত, কিন্তু কাল সকাল হতেই চুপচাপ এই জায়গা ছেড়ে চলে যাবে। পরদিন সকালে লুসকে জাগিয়ে স্টিলান তাকে ল্যান্ডস্লাইডের জায়গায় নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় লুসের গাড়ি তো আর দেখা যাচ্ছে না। পুরো গাড়িটাই পাথরের নিচে চাপা পড়ে গেছে, রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কোথাও যাওয়ার কোনো উপায় নেই। লুস হতাশ হয়ে পড়ে। সে ব্যাকুল হয়ে বলে, তুমি বিশ্বাস করো আমার গাড়ি এখানেই ছিল, আমার অ্যাক্সিডেন্ট এখানেই হয়েছিল। কিন্তু স্টিলানের চোখে আবারও সে একজন মিথ্যাবাদী। সে বলে, তোমার এই নাটক বন্ধ করো, এখানে আদৌ কোনো গাড়ি ছিল না, বুঝতে পেরেছো? লুস হতাশ গলায় বলে, আমি সত্যিই বলছি, আমার গাড়ির ভেতরে ফোন, ওয়ালেট সব আছে, আমি এখানে অ্যাক্সিডেন্টে পড়েছিলাম। তারপর সে আবারও চেষ্টা করে স্টিলানকে বোঝাতে। সে বলে, দেখো এখানে থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই, আমাকে যে যেতেই হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তারপর সে স্টিলানের ফোন চায়, প্লিজ তোমার ফোনটা দাও, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করব, সে এসে তোমার পেমেন্ট দিয়ে দেবে। স্টিলান কটাক্ষ করে বলে, তোমার জানা ছিল না এখানে আসা যাওয়াই একটাই রাস্তা, যেটা এখন পুরো বন্ধ। লুস মাথা নিচু করে বলে, আমি কয়েকবার এসেছি এখানে, তাই রাস্তার সম্পর্কে এতটা জানি না, কিন্তু আজই আমাকে আনসি হসপিটাল পৌঁছাতে হবে। আনসি হসপিটাল এই নাম শুনেই স্টিলান থমকে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সেখানে ডাক্তার? লুস উত্তর দেয়, না। স্টিলান আবার কটাক্ষ করে বলে, ডাক্তার না হলে আবার কিসের এত ইম্পর্টেন্ট মিটিং? হাসপাতালে তো শুধু ডাক্তাররাই কাজ করে, তাই না? লুস এবার হালকা বিরক্ত হয়ে বলে,
তুমি কি আমাকে নিয়ে মজা করছো? সিলান ঠান্ডা গলায় বলে, আর না হলে কি, তুমি তো এখন পর্যন্ত নিজের নামটাই ঠিক করে বলনি, হয়তো সেটাও মিথ্যা। লুস এবার শেষবারের মতো নিজের পরিচয় দেয়, দেখো আমি সত্যিই বলছি, আমি আনসি হসপিটালের প্রেসিডেন্ট। সিলান হেসে ফেলে, সে বলে, এই ভুয়া গল্পগুলো এখন থামাও, বেশি সিনেমা দেখে ফেলেছো মনে হচ্ছে, থাপ্পাবাজি বন্ধ করো। তো দৃশ্য কাট আনসি হসপিটাল। আনসি হসপিটালের মিটিং রুমে একে একে সব ডিপার্টমেন্টের ডক্টর, ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্টরা এসে উপস্থিত হয়েছেন। একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে, কারণ হাসপাতালকে নিয়ে একটা ডকুমেন্টারি বানানো হবে। সবাই অপেক্ষায় প্রেসিডেন্টের লুস। এই মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন ভাইস প্রেসিডেন্ট শো, ভাইস প্রেসিডেন্ট গাও। দুজনেই প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সব সামলাচ্ছেন। তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যখন লুসকে আসতেন দেখলেন না, তখন প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্টকে ফোন করতে বলেন, কিন্তু ফোনের ওপারে কোনো সংযোগ নেই। পাহাড়ে লুসের ফোন নেটওয়ার্কের বাইরে। অ্যাসিস্ট্যান্ট ফিরে এসে সবাইকে জানায় স্যারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এই কথা শুনে ভাইস প্রেসিডেন্ট শো সবাইকে নিজ নিজ কাজে ফিরে যেতে বলেন, কারণ তাদের সময় নষ্ট হচ্ছে। দৃশ্য কাট পাহাড়ি গ্রাম। ওদিকে স্টিলান ও লুস পাহাড়ি রাস্তায় আটকে গেছে। তারা আশেপাশে অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজছিল, যদি এখান থেকে বের হওয়া যায়। এই সময় তারা দেখতে পায় একদল ইঞ্জিনিয়ারকে, যারা রাস্তা ও টাওয়ার মেরামতের কাজ করতে এসেছে। তারা বলে এই রাস্তাগুলো ক্লিয়ার করতে এবং টেলিকম টাওয়ার ঠিক করতে কমপক্ষে 2-3 দিন সময় লাগবে। এই কথা শুনে লুস পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে স্টিলানের ফোন নিয়ে চেষ্টা করে কাউকে কল করতে, কিন্তু সিগন্যাল নেই। স্টিলান বিরক্ত হয়ে ফোন কেড়ে নেয় আর বলে, এই জায়গা থেকে চলে যাও এখনই। লুস দৌড়ে তার পেছনে আসে এবং বারবার বলে, শোনো, আমি সত্যি বলছি, আমি আনসি হসপিটালের প্রেসিডেন্ট। ক্লিনিকে ফিরে এসেও সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি একজন হসপিটালের প্রেসিডেন্ট। সে বলে, আপনারা বুঝতে পারছেন না, আমি আসলে প্রেসিডেন্ট লুস, আনসি হসপিটালের প্রেসিডেন্ট। কিন্তু তার কথাগুলো আরো বেশি নাটকীয় আর অবিশ্বাস্য শোনায়। স্টিলান এবার রেগে গিয়ে একটা ঝাড়ু তুলে নেয় এবং তার পেছনে ধাওয়া করে। সে চিৎকার করে বলে, তুমি এই গ্রামের সরল মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছ, একের পর এক মিথ্যা কথা বলছো, এবার আর না। ঠিক তখনই গ্রামের এক মহিলা এসে উপস্থিত হন। এই মহিলা সেই দিন ওয়াইন সেলারকে দেখেছিলেন, যার থেকে সবাই ভুয়া ওয়াইন কিনেছে। তিনি চিৎকার করে বলেন, এই লোক তো ওয়াইন সেলার না, আমি ওই আসল ওয়াইন বিক্রেতাকে দেখেছি, সে তো অন্য কেউ। পরের দিন সকালের দৃশ্য। তিনজন মিলে ব্রেকফাস্টের জন্য বসে। ডিরেক্টর বলেন, স্টিলান, লুসকে ডেকে আনো, ও আমাদের সঙ্গে খাবার খাক। কিন্তু স্টিলান স্পষ্টভাবে বলে ওঠে, এটা কোনো ফ্রি রেস্টুরেন্ট না যে ইচ্ছে হলে সবাই এসে খাবে। তবে ডিরেক্টরের স্ত্রী সহানুভূতিশীল হয়ে বলেন, এই অবস্থায় ও কোথায় যাবে বলো, বাইরের রাস্তা ব্লক, ঝড় বৃষ্টি, আবার ফোনে নেটওয়ার্কও নেই। শেষমেশ স্টিলান একটু বিরক্ত হয়ে লুসের কাছে যায়। স্টিলান এবার সরাসরি কথা বলতে চায়। সে দৃঢ়ভাবে বলে, তুমি আর মিথ্যা বলো না, এবার সব সত্যি বলো, তুমি কি সত্যি আনসি হসপিটালের প্রেসিডেন্ট? লুস চুপ থাকে। তখন স্টিলান তাকে চমকে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আনসি হসপিটালের প্রেসিডেন্ট হও তাহলে শোনো, আমি ওই হসপিটালেরই একজন ডাক্তার। এই কথা শুনে লুস হতবাক হয়ে যায়। সে বলে, তুমি আনসি হসপিটালের ডাক্তার, তাহলে তুমি এখানে কেন? প্রেসিডেন্ট হিসেবে তো তোমার জানার কথা আমি এখানে কেন এসেছি। স্টিলান তখন বলে, হ্যাঁ জানি, আমি এখানে এসেছি হসপিটালের ওয়েলফেয়ার প্রোগ্রামের অংশ হিসেবে। এই পাহাড়ি গ্রামে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিতে আমাকে পাঠানো হয়েছে। তারপর সে তাকিয়ে বলে, তুমি তো শুধু মিথ্যা বলেই যাচ্ছ, একটার পর একটা বানিয়ে বলছো, তোমার সাহসী হয় কি করে এতগুলো মিথ্যা বলার? এই কথাগুলো শুনে লুস একটু হেসে ফেলে। সে বলে, আচ্ছা তাহলে তুমি যেহেতু হসপিটালের ডাক্তার, তুমি নিশ্চয়ই জানো সেখানে অনেক কিছু বদলাচ্ছে, তুমি বলো দেখি কি কি চেঞ্জ হয়েছে। এই কথাটা যেন স্টিলানকে পুরোপুরি উস্কে দেয়। সে আরো রেগে গিয়ে বলে, আর কত মিথ্যা বলবে তুমি, বেহায়া কোথাকার, তোমার এই নাটক আর সহ্য হচ্ছে না আমার। সে রাগে সরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই তার মনটা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। রুমে ঢুকে একটা গরম গরম নুডলসের গ্রানে ভরে উঠলো বাতাস। স্টিলান একটু অবাক হয়ে এগিয়ে গেল। স্টিলান চমকে গিয়ে, এই গন্ধটা তো নুডলস। রুমে ঢুকে দেখে লুস শেষ কাপ নুডলস নিজের জন্য রেখে খাচ্ছে। স্টিলান রাগে ফেটে পড়ে। স্টিলান বলে, এটাই ছিল শেষ কাপ, আর তুমি একাই খেয়ে নিচ্ছ? লুস মাথা চুলকে হেসে বলে, আরে দেখো না, লিখে রাখো, এই এক কাপের বদলে আমি তোমায় 10 কাপ এনে দেবো, প্রমিস। কিন্তু স্টিলান বিশ্বাস করে না। সে জানে লুসের কথা মানে একটা হাস্যকর মিথ্যা। সে আবারও রেগে যায় এবং বলেই দেয়, তোমার কথা আমি একটুও বিশ্বাস করি না, প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু সমস্যা হচ্ছে এখনো রাস্তাগুলো ব্লক, কোথাও যাওয়ার উপায় নেই। এই পরিস্থিতিতে ডিরেক্টর ঠিক করে তাকে এখানেই থাকতে দেওয়া হবে, তবে এক শর্তটা হলো লুসকে এখানে কিছু কাজ করতে হবে। লুস
লুস কোনো মতে রাজি হয়ে যায়। এরপর স্ট্রিলান তাকে দিয়ে হাঁস বকরি সব প্রাণীদের খাবার দিতে বলে, আর খাওয়া শেষে ওদের মলমূত্র পরিষ্কার করার দায়িত্ব তাকে দেওয়া হয়। লুস তো পুরো হাঁপিয়ে ওঠে, তার জন্য যেন দুর্বিষহ জীবন শুরু হয়ে যায়। আর স্ট্রিলান সে বসে বসে পুরো ব্যাপারটা উপভোগ করে, যেন এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। রাত হয়ে যায়, আবারও লুস এসে স্ট্রিলানের রুমের দরজায় কড়া নাড়ে, কিন্তু আজ স্ট্রিলান একেবারে ঠিক করে রেখেছে, আজ সে লুসকে রুমে ঢুকতে দেবে না। তবে লুস শুরু করে তার নাটক। সে জানলার পাশে বসে পড়ে, যেন আজ রাতে সেখানেই ঘুমাবে। স্ট্রিলান জানলার দিকে এগিয়ে যায়। লুসের এই কাণ্ড দেখে সে একটু বলে যায়। লুস বলে, চিন্তা করো না, যত রাত আমি তোমার রুমে ঘুমাবো তার সব গুণ আমি কাজ করে পুষিয়ে দেব। স্ট্রিলান শেষমেশ দরজা খুলে দেয়। সে বলে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না আমি নরম হয়ে গেছি। কাল সকালেই কাজ শুরু করবে ঠিকঠাক ভাবে। সে শুধু এতটুকুতেই থেমে থাকে না, শর্ত দেয় লুস যেন গ্রামের মানুষদের তার সেই ভেজাল মদ বেচা বন্ধ করে। পরদিন সকালে স্ট্রিলান ঘুম থেকে ওঠে, দেখে লুস আগেই উঠে গিয়েছে। আর সে শুধু উঠেই যায়নি, নিজের সব কাজও শেষ করে ফেলেছে। এরপর চারজন একসাথে বসে ব্রেকফাস্ট করতে থাকে। এই সময় আমরা জানতে পারি আসলে স্ট্রিলানকে এখানে পাঠানো হয়েছিল মাত্র 3 মাসের জন্য, কিন্তু এখন তো 6 মাসেরও বেশি হয়ে গেছে। তবে সমস্যা হচ্ছে যে ডিপার্টমেন্টে স্ট্রিলান কাজ করে তার ডিরেক্টরি নাকি ট্রান্সফার পেপারে সই করতে চাইছে না, আর এই কারণে স্ট্রিলান আজও এখানে রয়ে গেছে। সবাই লক্ষ্য করে স্ট্রিলানের মেজাজ যেন একটু ভারী ভারী। তাকে দেখে সবাই একটু অবাক, এই শান্ত ঠান্ডা মেয়ে হঠাৎ এত চুপচাপ কেন? তখন তারা এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমার কি ডিরেক্টর বা উপর লেভেলের লোকদের সাথে কোনো ঝামেলা হয়েছে? স্ট্রিলান কিছুক্ষণ চুপ থাকে, তারপর সে নিজের অতীতের একটি কাহিনী বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাক শুরু। তখন সে তার আগের পোস্টিং এ কাজ করছিল একটা হাসপাতালের এক ডিপার্টমেন্টে। একদিন এক মা তার ছোট ছেলেকে নিয়ে সেখানে আসে। বাচ্চার হার্টে একটা জটিল সমস্যা ছিল। চিকিৎসকরা বলছিল এই ছেলেকে আর বাঁচানো সম্ভব না, সব হসপিটাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাদের। তবে সেই মার প্রতিদিন এসে বসে থাকতো, তার চোখে ছিল একরাশ আশা। সে বিশ্বাস করত কোনো একদিন তার সন্তান সুস্থ হয়ে উঠবে। এই দৃশ্য দেখে স্ট্রিলানের মন কেঁপে ওঠে। একদিন সে নিজেই এগিয়ে এসে ওই মায়ের সাথে কথা বলে। বাচ্চার অবস্থা শুনে সে সরাসরি ভাইস প্রেসিডেন্ট মিস্টার গাওয়ের কাছে চলে যায়। সে তাকে সব খুলে বলে, বাচ্চার অবস্থা, অপারেশনের জটিলতা, সবকিছু। ডাক্তাররা জানিয়েছিল এই ধরনের সার্জারির সফলতার সম্ভাবনা প্রায় শূন্য। তবুও স্ট্রিলান হাল ছাড়েনি, কারণ সে জানতো ডাক্তার গো এমন অপারেশন এর আগে সফলভাবে করেছেন। তাই মিস্টার গাও ডিরেক্টর না হয়েও ডাক্তার সুকে বাচ্চাকে ভর্তি করাতে বলে দেয়। কিন্তু এখানে সমস্যা শুরু হয়। ডাক্তার গু তখন প্রেসিডেন্ট পদের সম্ভাব্য প্রার্থী ছিলেন, আর এই অপারেশন যদি ব্যর্থ হয় তাহলে তিনি প্রেসিডেন্ট হওয়ার রাস্তা হারাবেন। তবুও অপারেশন হয়, আর দুর্ভাগ্যবশত বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না। এরপরই পুরো দোষ চাপানো হয় স্ট্রিলানের উপর, কারণ তার রিকোয়েস্টে অপারেশন করা হয়েছিল, কারণ সে কোনো সিনিয়র ডক্টরকে জানানো ছাড়াই বাচ্চাকে ভর্তি করিয়েছিল। ফলাফল শাস্তি স্বরূপ তাকে শহর থেকে এই দূরবর্তী গ্রামে ট্রান্সফার করে দেওয়া হয়। আর যেহেতু তার ডিপার্টমেন্টের ডিরেক্টর সেই মিস্টার গুই ছিলেন, তাই তিনি ট্রান্সফার পেপারে সই করছেন না। আর সেই কারণে স্ট্রিলান এখনো এই গ্রামে আটকে আছে। তো বর্তমান সময়ে ফিরে আসা যাক। লুস এই গল্প শুনে একটু চুপ করে যায়, তার চোখে মিশে যায় বিস্ময় আর সহানুভূতি। তারপর সে বলে, শোনো, তোমার দোষ কিছুই ছিল না, তুমি অন্তত চেষ্টা করেছিলে। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো ভয়ে এগোতেই পারতো না। তুমি রিগ্রেট করো না, বরং গর্ববোধ করা উচিত। সেই মা অন্তত তোমার জন্য কৃতজ্ঞ থাকবে। সবাইকে তো সাহায্য করা যায় না, কিন্তু কেউ চেষ্টা করলেই সেটাই বড় ব্যাপার। স্ট্রিলান বলে, তুমি শুধু অতিরিক্ত আবেগে ভেসো না, চলো এখন মন দিয়ে নিজের কাজটা করো। রাত নেমে আসে। স্ট্রিলান একসময় নিজের ক্লান্তি ঝেড়ে ফেলতে এক বোতল ওয়াইন নিয়ে এশিয়ার দিকের ছাদে এসে বসে। এদিকে লুস তখনও বাড়ির বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। হঠাৎ তার চোখে পড়ে স্ট্রিলান ওয়াইন খাচ্ছে। সে একটু অবাক হয়ে এগিয়ে আসে। সে হাসতে হাসতে বলে, ওফো, তুমি তো সবসময় অন্যকে ওয়াইন খেতে মানা করো, আর এখন নিজে ওয়াইন নিয়ে বসে আছো। স্ট্রিলান চুপচাপ এক চুমুক দেয়, তারপর হালকা হাসি দিয়ে বলে, এইটা কিন্তু সাধারণ ওয়াইন না, এটা মেডিসিনাল ওয়াইন, ওষুধের মতো। এর কোনো সাইড এফেক্ট নেই। তোমার সেই দামি ওয়াইনের চেয়ে এটা অনেক ভালো। তারপর সে লুসকে বসতে বলে, আর বলে, চলো আজ একটু আরাম করে তুমি আমার ওয়াইন ট্রাই করে দেখতে পারো। দুজনে বসে একটা ছোটখাটো মিনি মহফিল শুরু করে ফেলে। স্ট্রিলান নিজের ব্যাগ থেকে কিছু ড্রাই ফ্রুটস বের করে
তারা দুজনে গল্প করতে করতে খেতে আর ওয়াইন খেতে থাকে। গল্প করতে করতে শ্রীলান নিজের জীবনের অনেক অজানা কথা শেয়ার করে ফেলে। সে নিজের পরিবার আর রানসু হসপিটাল অবধি তার ভবিষ্যতের স্বপ্ন আর সংগ্রামের গল্প বলতে থাকে। এই সব কথা শুনতে শুনতে লুস একেবারে ফুটটলি হয়ে যায়, মানে পুরো মাতাল। তার শরীরের ভঙ্গি, চোখের ভাষা সব বলে দেয় সে আর নিজেকে ঠিক রাখতে পারছে না। শ্রীলান তখন একটু বিরক্ত হলেও তার প্রতি মায়া এসে যায়। সে লুসকে ধরে ধরে নিজের রুমে নিয়ে যায়, তাকে নিজের বিছানায় বসায় আর এরপর হ্যাংওভার কাটানোর স্যুপ আনতে যায়। এই সময় শ্রীলানের মোবাইলে একের পর এক মেসেজ ঢুকতে থাকে, সবগুলো তার মায়ের পাঠানো মেসেজ, যেগুলো গতকাল সকাল থেকেই পাঠানো হয়েছিল। কারণ গতকাল থেকে শ্রীলানের ফোন ছিল আউট অফ সার্ভিস। সে দ্রুত মাকে কল দেয়। মা ফোন রিসিভ করে রাগে আবেগে ভরে গিয়ে বলে, আজ তো তোমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, তুমি একবারও মনে করোনি, একটা ফোন করোনি? শুনে শ্রীলানের মুখ একদম থমথমে হয়ে যায়। তার চোখে একটা অদ্ভুত ঠান্ডা বিরক্তি দেখা যায়। সে জানায় সে তার বাবাকে কখনোই পছন্দ করতো না, কারণ সেই মানুষটি কখনোই পরিবারের জন্য কিছু করেনি, বরং ছেলে মেয়ে পরিবার ফেলে একদিন নিঃশব্দে চলে গিয়েছিল। মা তখন একটু চুপ করে যায়, কারণ তিনিও জানেন এই কষ্টগুলো এত সহজে ভুলে থাকা যায় না। কিন্তু মা তখনও আশায় ছিলেন। তিনি শ্রীলানের কাছে আসতে চাইছিলেন, হয়তো মেয়ে একটু ভালো আছে কিনা দেখতে। তখন মা শ্রীলানকে বলছিলেন, আমি তোমার কাছে আসবো, তোমার পাশে থাকবো। কিন্তু শ্রীলান তাকে আসতে বারণ করে দেয়। সে বলে, মা এখানে অনেক কাজ, তুমি এসো না, আর আমার জন্য বেশি চিন্তা করো না, আমি একা না, আমার বয়ফ্রেন্ড তো আছে। এই কথা শুনে মা একটু চুপ করে যায়। তারপর শান্ত স্বরে বলে, তোমার মুখের কথায় বোঝা যায় তুমি আমাকে মিথ্যা বলছো, আমার যেন তোমার জন্য দুশ্চিন্তা না হয় তাই বানিয়ে বলছো, তাই না? এবার শ্রীলান একেবারে কনফিউজড হয়ে পড়ে। সে জানে সে তো সত্যি বয়ফ্রেন্ডের কথা বানিয়ে বলেছে। তাই সে জোর দিয়ে বলে, না মা, আমি সত্যি বলছি, আমার বয়ফ্রেন্ড আছে। মা তখন হেসে বলেন, তাহলে তো ভালো, তার একটা ছবি পাঠাও দেখি। এবার শ্রীলানের মাথায় যেন বাজ পড়ে। ছবি? এখন আমি কিভাবে পাঠাবো? তার মাথায় একমাত্র যে নাম আসে তার নাম হলো লুস। সে দৌড়ে গিয়ে নিজের ঘরে ফিরে যায়, যেখানে লুস তখন ঘুমিয়েছিল। শ্রীলান চুপচাপ গিয়ে লুসের পাশে বসে তার ঘুমন্ত মুখটা একটু সোজা করে। ঠিক তখনই লুস চোখ মেলে তাকায়। শ্রীলান একটু চমকে যায়, কিন্তু লুস কিছু বলে না, চুপচাপ তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে শ্রীলানের মনটা হালকা হয়ে যায়। সে নিজের ফোন বের করে একটা স্নিগ্ধ মুহূর্তের ছবি তোলে, যেখানে লুস তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। তারপর সেই ছবিটা পাঠিয়ে দেয়, সঙ্গে একটা বার্তাও লিখে, আমার বয়ফ্রেন্ড কাজ করে এত ক্লান্ত হয়ে গিয়েছে যে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মা ছবি দেখে খুব খুশি হয়। তিনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন, তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে, তোমরা একসাথে খুব ভালো বানাচ্ছ। রাত শেষে শ্রীলান লুসকে স্লিপিং রুমে নিয়ে আসে। তারপর সে নিজে পেশেন্ট রুমে গিয়ে ঘুমানোর প্রিপারেশন নেয়। লুস ঘুম থেকে উঠে বাইরে আসে। ডিরেক্টর তখন তাকে জানায়, রাস্তাগুলো এখন পরিষ্কার, নেটওয়ার্কও ঠিকঠাক চলছে। এই কথা শুনে লুস তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। অল্প সময়ে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে শ্রীলান সকালে গ্রামে একটু ঘুরে ঘুরে দেখে আসে। গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রা, সবকিছু যেন তার মনে একটু ছাপ ফেলে। ফিরে এসে সে ডিরেক্টরের কাছ থেকে জানতে পারে লুস চলে যাওয়ার পর শ্রীলানের মনে একটু হলেও খচখচ করে। সে ভাবে যাওয়ার আগে অন্তত বিদায়টা তো জানিয়ে যেতে পারতো। এইদিকে দৃশ্য কাটে লুসের দিকে। সে অবশেষে নিজ বাড়িতে ফিরেছে। আজ তাকে শহরের হাসপাতালে যেতে হবে। বের হওয়ার আগে সে তার অ্যাসিস্ট্যান্ট কেভিনকে দুটো নির্দেশ দেয়, শ্রীলান সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করো, আর 2 নাম্বার হচ্ছে কিছু বিশেষ মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুত রাখো। তারপর সে গাড়িতে চলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছেই লুস ডাক্তারকে দেখা করে। ডাক্তার সামনাসামনি তার অনেক প্রশংসা করেন। স্যার, আপনি না থাকলে তো এই হাসপাতাল চলতোই না, এরকম কথা শোনায়। কিন্তু পেছনে সে আবার অন্যদের বলে, এই লোকটা তো আসলে ডাক্তার গোরপালা, একজন সাধারণ চামচা ছাড়া কিছু না। এই সময় নতুন ভাইস প্রেসিডেন্ট মিস্টার গো আসেন লুসের সাথে দেখা করতে। তিনি লুসের জন্য নতুন একজন অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থা করেছেন। কিন্তু লুস তখন একটু সন্দেহ করে ফেলে, এই মিস্টার গো হঠাৎ এত সাহায্য করতে আসলো কেন? সে তো প্রেসিডেন্টের চেয়ার দখলের জন্য উঠে পড়ে লেগে আছে। এই সন্দেহ থেকে সে তার অ্যাসিস্ট্যান্ট কেভিনকে নির্দেশ দেয়, এই নতুন অ্যাসিস্ট্যান্টের ব্যাকগ্রাউন্ড ভালো করে খোঁজ নাও, কে জানে ভেতরে কি ষড়যন্ত্র চলছে। এদিকে আবার ফিরে আসা যায় গ্রামে শ্রীলানের কাছে। হঠাৎ করে গ্রামে একটা বিশাল ট্রাক আসে, যেখানে গাদা গাদা মেডিকেল ইকুইপমেন্ট ভর্তি। এই দৃশ্য দেখে গ্রামের সবাই তো অবাক। শ্রীলান, এশিয়া আর ডিরেক্টর তিনজনেই হতবাক। ডিরেক্টর নিজেও আর সন্দেহে থাকতে পারে না। তিনি বুঝে ফেলেন লুস তো আসলে সাধারণ কেউ নয়, সে তো সত্যি আমাদের হাসপাতালের প্রেসিডেন্ট।
শ্রীলানও অবাক হয়ে যায়। সে ভাবে, আচ্ছা তবে কি লুস খুব বড় লুকস? না, এমন কিছুর ব্যবহার দেখে তো মনে হয়নি। এই সময় হঠাৎ শ্রীলানের ফোনে একটা মেসেজ আসে, আপনার ট্রান্সফার বাতিল করা হয়েছে, আপনাকে মূল হাসপাতালে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এই খবর শুনে শ্রীলান তো আনন্দে লাফিয়ে ওঠে। তার চোখে তখন খুশির পানি। অবশেষে বহুদিনের পর নিজের প্রিয় জায়গায় ফিরে যাওয়ার সুযোগ এসেছে। এদিকে গ্রামের ডিরেক্টর আর তার স্ত্রী দুজনেই খুব খুশি হন। শ্রীলানের জন্য তার ট্রান্সফার ফিরিয়ে আনা হয়েছে, সে আবার শহরের মূল হসপিটালে ফিরে যেতে পারবে। এটাই যেন একটা জয়। এইদিকে লুসের পাশে কেভিন মানে তার অ্যাসিস্ট্যান্ট আসে তার খোঁজ খবর নিয়ে। সে জানায়, সেদিন যে লোক আপনার উপর নজর রাখছিল সে আসলে আপনার পরিচিতদের সঙ্গে সম্পর্কিত কেউ। আপনার পদে আসার ব্যাপারে ওর একটা পরিকল্পনা ছিল। তারপর কেভিন একটু হাসতে হাসতে জিজ্ঞেস করে, স্যার আপনি কি সত্যি ডক্টর শ্রীলানকে নিয়ে এত ভাবছেন? মানে ওনার সাথে আপনার কি সত্যি কোনো লাভ অ্যাঙ্গেল আছে নাকি? লুস তখন একটু চুপ পড়ে যায়, তার মুখে সরাসরি কোনো উত্তর থাকে না। এইদিকে গ্রামে শ্রীলানের বিদায়ের দিন এসে গেছে। সে নিজ হাতে সবার জন্য খাবার রান্না করে গ্রামের প্রতিটা মানুষের সঙ্গে সে ভালোভাবে সময় কাটায়, কথা বলে হাসে। অবশেষে এক আবেগঘন মুহূর্তে সবাইকে বিদায় জানিয়ে গ্রাম ছেড়ে চলে আসে। ডিরেক্টর আর তার স্ত্রী চোখে পানি নিয়ে দাঁড়িয়ে থাকেন, কিন্তু মনে মনে তারা খুব খুশি। তাদের প্রিয় ডক্টর আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে, তার স্বপ্ন পূরণ হচ্ছে। তো এদিকে দৃশ্য কাটে শহরের হসপিটাল চত্বর। শ্রীলান আবার নিজের পুরনো রুমে ফিরে এসেছে, যেখানে তার রুমের জিয়া তাকে দেখে আনন্দে লাফিয়ে ওঠে। জিয়া একজন কমিক্স রাইটার এবং পার্ট টাইম ক্যাফেতে কাজ করে। সে শ্রীলানকে জড়িয়ে ধরে বলে, অনেক দিন পরে ফিরলে, কেমন ছিল অভিজ্ঞতা? শ্রীলান ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করে, কিভাবে সে গ্রামের মানুষজনের সঙ্গে এক হয়ে গিয়েছিল, কিভাবে লুস আসলেই কে। এই সব গল্প সে খুলে বলে। এই গল্প শুনে জিয়া হঠাৎ একটা আইডিয়া পায়। জিয়া উত্তেজিত হয়ে বলে, তোমার গল্পটা বেশ সিনেমার মতো, আমি এই নিয়ে একটা কমিক্স সিরিজ লিখতে পারি। শ্রীলান হেসে ফেলে। শহরের হসপিটালের এক কনফারেন্স রুমে শ্রীলান এখনো বিশ্বাস করতে পারছে না যে লুস, যার সাথে গ্রামে তার এত দিন ঝামেলা, সেই আসলে ওই হসপিটালের প্রেসিডেন্ট। এদিকে লুসের কেবিনে তার অ্যাসিস্ট্যান্ট কেভিন ঢোকে তার ব্যাগ গুছিয়ে দিতে। হাসপাতালের সবাই এখন জানে শ্রীলান ফিরে এসেছে, তাই প্রেসিডেন্ট অফিস থেকে শ্রীলানকে ডাকা হয় নতুন প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য। শ্রীলান একটু নার্ভাস হয়ে সে ভাবছে, কি হবে এই নতুন প্রেসিডেন্ট? হয়তো আবার সেই লুস টাইপের কেউ। তার একটা ভাগ্যের যোগ কাজ করছিল মনে মনে। হাসপাতালের নাম যেহেতু আনসি হসপিটাল, হয়তো প্রেসিডেন্টের নাম হবে আনসি। সে ধীরে ধীরে প্রেসিডেন্ট রুমের দরজায় নক করে কেবিনের ভিতরে ঢুকেই সে কেবিনকে দেখে ধরে নেয় কেবিনই নতুন প্রেসিডেন্ট। শ্রীলান ভদ্রভাবে বলে, হ্যালো স্যার, আমি ডক্টর শ্রীলান, আপনার ডিপার্টমেন্টে আবার নতুন ডিউটি শুরু হবে। কেভিনও মজা করতে ভুলে না। সে বলে, আচ্ছা শুনেছি গ্রামে নাকি তোমার সাথে সেই ভুয়া প্রেসিডেন্ট সেজে কেউ এসেছিল। শ্রীলান তখন রেগে গিয়ে বলে, ওই লোকটা একটা ফ্রড ছিল, একটা সাধারণ লোক সেজে আমাকে পড়ার সময় ধোকা দিয়েছে। সে তখনও জানে না আসল প্রেসিডেন্টকে। ঠিক তখনই পেছন থেকে লুস এসে দাঁড়ায়। শ্রীলান এক মুহূর্ত তাকিয়ে থেকে থমকে যায়। সে হতবাক, তার চোখ বড় হয়ে যায়। সে যেন চোখের সামনে কিছুতেই বিশ্বাস করতে পারছে না লুস, সেই লুস, সে প্রেসিডেন্ট। লুস হেসে বলে, তুমি এত চুপচাপ কেন? তুমি কি ডক্টর শ্রীলানের যমজ বোন? তিনি এখনো আমাকে চিনতে পারেনি। শ্রীলান এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে একের পর এক গ্রামীণ মুহূর্ত স্মৃতি ভেসে ওঠে। খাওয়া দাওয়া, মিথ্যা বয়ফ্রেন্ড সাজানো, সেই কাঁধে মাথা রাখা, ঝগড়া, হাসি, এইসব মনে পড়তেই সে হঠাৎ উঠে দাঁড়ায়, বলে, আমি সরি, গ্রামে তোমার সাথে আমি ব্যবহার খারাপ করেছিলাম, আমি বুঝতে পারিনি তুমি কে। লুস গম্ভীর হয়ে বলে, তোমার সরি বলার দরকার নেই। গ্রামে যা কিছু হয়েছিল সেটা সময়ের অধ্যায় ছিল। আমি চাই না তুমি সেই জন্য নিজেকে ছোট মনে করো। একটা মুহূর্তের জন্য দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। শ্রীলান লুসের সামনে একটু লজ্জিত ভাবে দাঁড়িয়েছিল। এতক্ষণে লুস একটু হেসে ফেলে। সে চুপচাপ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার ভুল ছিল না, তুমি আমাকে চিনতে পারোনি। শ্রীলান তখন আবারও মাথা নিচু করে সরি বলে। লুস বলে, আরে না, তোমাকে সরি বলতে হবে না, তবে মেডিকেল ইকুইপমেন্ট তো পেয়ে গেছো, যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই না? শ্রীলান বলে, হ্যাঁ সত্যি ধন্যবাদ। তখন লুস পকেট থেকে একটা প্যাকেট বের করে তার হাতে দেয় আর বলে, এটা রাখো, তোমার টাকাটা ফেরত দিচ্ছি, যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। শ্রীলান কিছুটা বিস্মিত। সে বলে, এত হিসাব করে দিতে হবে না, আমি মজা করেছিলাম। লুস বলে, না না, হিসেব তো হিসেবে, দেখো 6000 ইউয়ান।
3 রাত তোমার রুমে থাকার জন্য, প্রতি রাতে 2000 ইয়ন, আর 8 ইয়ন হচ্ছে চিকেন খাওয়ার জন্য, আর 55 ইয়ন চিকিৎসার জন্য। পুরো অ্যাকাউন্ট ক্লিয়ার। স্ট্রিলান হেসে ফেলে। সে মজা করে বলে, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে? আমি তো শুধু মজা করছিলাম। লুজ বলে, মজা হলেও টাকা তো টাকা, তুমি না নিলে পরে আমাকে কঞ্জুস বলবে, তাই এটা রাখতে তো হবেই। শেষমেশ স্ট্রিলান টাকা গ্রহণ করে বাধ্য হয়ে। সে বলে, আচ্ছা ঠিক আছে নিলাম, তাহলে আমরা গ্রামের হিসেব এখন ফাইনালি মিটিয়ে ফেললাম। লুজ বলে, আমার তো হিসেব ক্লিয়ার, কিন্তু তোমার সঙ্গে তো এখনো অনেক হিসেব বাকি আছে। এই কথায় স্ট্রিলান একটু নার্ভাস হয়ে যায়। তাহলে কি সত্যি তাদের সম্পর্কের আরো কিছু অধ্যায় বাকি? সে হেসে কিছু না বলে ধীরে ধীরে বেরিয়ে আসে। ওদিকে স্ট্রিলান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে মনে মনে বলছে, আমি কেন যে ওই লোকটার সাথে এত প্যাচে জড়িয়ে পড়লাম। ঠিক তখনই এক জুনিয়র ডাক্তার পাশে এসে জিজ্ঞেস করে, আপনার মাথায় কি ব্যথা করছে? স্ট্রিলান একটু বিব্রত হয়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর লজ্জায় দ্রুত সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্য, কনফারেন্স রুম। লুস এখন হসপিটালে একটি গুরুত্বপূর্ণ মিটিং এ বসেছে। সে হসপিটালের উন্নয়নের জন্য একটি ডকুমেন্টারি শুট করার অনুমতি দেয় আর একের পর এক নতুন মেডিকেল প্রোগ্রামের ঘোষণা করে। সবাই যেন নতুন উদ্যমে কাজ করে। আর এদিকে স্ট্রিলান ডিরেক্টর 1 এর কাছে যায়। সে জানতে চায় এখনো কেন তাকে কোনো চিকিৎসা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়নি। ডিরেক্টর 1 বলে, তোমার জায়গায় এখন অন্য একজন মহিলা কাজ করছেন, তুমি আপাতত শুধু অবজার্ভ করো, পরে দেখা যাবে। এরপর তিনি স্ট্রিলানের হাতে একটি রিসার্চ পেপার দিয়ে বলেন, এই বইটার জন্য আমি রিসার্চ করছি, তুমি এখান থেকে গুরুত্বপূর্ণ নোটস তৈরি করো। স্ট্রিলান মুখে কিছু না বললেও তার মন ভার হয়ে আসে। ঘরে ফিরে স্ট্রিলান নিজের হতাশা জিয়ার সঙ্গে ভাগ করে নেয়। স্ট্রিলান বলে, এই ডিরেক্টর এখন আমার উপর রেগে আছে, তাই কোনো কাজ দিচ্ছে না, উল্টো আমাকে নোটস বানানোর দায়িত্ব দিয়েছে। জিয়া ওকে শান্ত করতে চায়, কিন্তু স্ট্রিলান এবার ঠিক করে নেয় সে আর লুসের মুখ পর্যন্ত দেখবে না, যে তাকে এখানে আবার এনেছে। পরদিন সকাল লুস অফিসে ঢুকছে। ঠিক তখনই তার ফোনে বারবার কল আসে। তার বাবা বলে, তোমার কাজ কেমন চলছে? তোমার মা দাদুকে বলছিল তুমি তো প্রথম 3 দিন নিখোঁজ ছিলে, বলা হচ্ছিল তুমি নাকি এক গ্রামে আটকে গিয়েছিলে। মা তখন পেছন থেকে জিজ্ঞেস করে, সেই গ্রামে তুমি একটা মেয়ের সঙ্গে পরিচিত হয়েছিলে, তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো? এরপর আমরা দেখি স্ট্রিলান হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। সে লিফটের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ লিফটের দরজার সামনে লুসকে দেখে থমকে যায়। সে একটু দূর থেকে দেখে নিচ্ছিল লুস লিফটে ঢুকেছে কিনা। নিশ্চিত হওয়ার পর সে নিজেই বাটন চাপতে যায়, কিন্তু দরজা খুলতেই দেখে লুস এখনো ভিতরে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে লুস আসলে লিফটের কোনো বাটন চাপেনি, তাই লিফট চলছে না। বাধ্য হয়ে স্ট্রিলানকে তার পাশেই দাঁড়াতে হয়। লুস হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি আমাকে গল্প শোনাতে এসেছো? স্ট্রিলান একটু হেসে বলে, না না, তেমন কিছু না। এবার লিফট থামলে স্ট্রিলান কোনো কথা না বাড়িয়ে নিজ ফ্লোরে নেমে যায়। এরপর স্ট্রিলানকে দেখা যায় একটি প্রোগ্রামের প্রস্তুতির জন্য ডাকা হয়েছে। সেখানে একটি বিশেষ পরীক্ষা হচ্ছিল, প্রেগন্যান্সি পেইন টেস্ট। এই টেস্টের মাধ্যমে পুরুষদের বোঝানো হয় একজন নারীর সন্তান জন্ম দেওয়ার সময় কেমন যন্ত্রণা হয়। লুসকেও এই টেস্টে অংশ নিতে দেখা যায়। তার চারপাশে আরো কিছু মেয়ে রয়েছে যারা টেস্টে অ্যাসিস্ট করছে। স্ট্রিলান সেখানে অন্য একজন অংশগ্রহণকারীকে সহায়তা করতে চলে যায়। এটা দেখে লুস বলে ওঠে, দেখা যাচ্ছে তুমি আমাদের এক্সচেঞ্জ করে নিয়েছো। স্ট্রিলান হেসে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তোমার সঙ্গে একটু বেশি পরিচিত, তাই হয়তো তুমি ভাবো আমি তোমাকে কষ্ট দিতে পারি। লুস একটু ঠাট্টার সুরে বলে, তুমি কি ভয় পাচ্ছ আমি হয়তো প্রতিশোধ নিয়ে ফেলি? স্ট্রিলান কিছু বলে না। তো প্রেগন্যান্সি পেইন টেস্টে লুস নিজেকে প্রমাণ করে ফেলে। তার সহ্য ক্ষমতা এতটাই বেশি ছিল যে টেস্টে অংশ নেওয়ার সকলেই অবাক হয়ে যায়। অনেকে তার প্রশংসা করে বসে, এমনকি স্ট্রিলানও মৃদু স্বরে স্বীকার করে নেয় সে সত্যিই ভালো করেছিল। লুস একটু মজা করে বলে ওঠে, তুমি তো আমার এত প্রশংসা করছো, এটা কি আমাকে ইমপ্রেস করার একটা চেষ্টা? স্ট্রিলান বলে, না না, এমন কিছু না, তুমি সত্যিই খুব ভালো করেছো, এটাই বললাম। এরপর সে আবার তার কাজে ফিরে যায়। এরপর স্ট্রিলানকে দেখা যায় অন্য এক সহকর্মীর সঙ্গে কথা বলতে। সেখানে সে লুসকে নিয়ে অনেক কিছু সমালোচনাও করে ফেলে। আগে তো এমন ছিল না, তখন তো সে ডাক্তারদের কথাও ঠিক মতো শুনতো না। জিয়া যখন তাকে প্রপোজ করেছিল তখন সে রিজেক্ট হয়ে গিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে সে সরাসরি প্রেসিডেন্টকে পটানোর চেষ্টা করছে। প্রোগ্রাম শেষ হওয়ার পর লুস সমস্ত ডাক্তারদের জন্য ডিনারে একটি রেস্টুরেন্ট বুক করতে চায়, কিন্তু স্ট্রিলান কোনো আগ্রহ দেখায় না। তাই লুস
একা একাই গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় হঠাৎ শ্রীলানের সঙ্গে দেখা হয়। শ্রীলান হাঁটছিল, লুস তাকে গাড়িতে তুলে বলে, চলো তোমাকে বাড়ি নামিয়ে দেই। প্রথমে শ্রীলান একটু আপত্তি করলেও লুসের বারবার বলার পর সে রাজি হয়। গাড়ির ভেতরে লুস একটু মজা করে বলে, তুমি কি সবসময় এমন নরম স্বভাবের, এত নার্ভাস কেন? তারপর সে জিজ্ঞেস করে, তোমার সহকর্মীদের সাথে কি ঠিকভাবে মেশো না? শ্রীলান বলে, হ্যাঁ আসলে আমি ওদের প্রাইভেট চ্যাট গ্রুপে নেই, কারণ এসব গসিপিং আমার পছন্দ নয়। তাই আমি জানতামই না আপনি এখন প্রেসিডেন্ট হয়ে গেছেন। এই কথার মাঝেই শ্রীলানের ফোনে জিয়ার মেসেজ আসে। জিয়া তাকে সুপার মার্কেটের সামনে নামিয়ে দিতে বলে। লুস গাড়ি থামায় আর শ্রীলান জিয়ার সাথে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর লুস খেয়াল করে শ্রীলান তার পার্স গাড়িতে ফেলে গেছে। সে তাড়াতাড়ি সেটা নিয়ে সুপার মার্কেটের ভেতরে যায়। সুপার মার্কেটের ভেতরে জিয়া বেশ উত্তেজিত হয়ে শ্রীলানকে প্রশ্ন করে, তুমি প্রেসিডেন্টের গাড়িতে কি করে গেলে? মানে তোমরা কি এখন? শ্রীলান একটু বিরক্ত গলায় বলে, না না, আসলে আমি তো আজ সারাদিন ওকে এড়িয়ে চলার চেষ্টা করছিলাম, অথচ সে বারবার আমার সামনে এসে হাজির, যেন ইচ্ছে করে। জিয়া যেন তেল ঢালতে থাকে আরো। সে বলে, আরে না, সে তো দেখতে দারুণ, কিউট, চার্মিং। তোমার তো ভাগ্য ভালো, এমন হ্যান্ডসাম প্রেসিডেন্টের সাথে সময় কাটাচ্ছ। শ্রীলান মুখটা কালো করে বলে, দেখো ও এতটাও ভালো না, আসার পর থেকে শুধু আমাকে টার্গেট করেছে। আমি জানি না, হয়তো সে আমার উপরে রেগে আছে। এই কথাগুলো শোনার সময় লুস ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। সবকিছুই সে শুনে ফেলে। হঠাৎ লুস তার সামনে এসে দাঁড়ায়, হাতে শ্রীলানের পার্স। সে শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ভাবো আমি একজন ডেভিল? আমি কি শয়তান নাকি? শ্রীলান চমকে ওঠে, একটু ভয় পায়, কিন্তু লুস হেসে তার পার্সটা ফিরিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যায়। শ্রীলান দাঁড়িয়ে থাকে অনেক ভাবনার ভার নিয়ে। সে ভাবে এবার না জানি কিভাবে সে প্রতিশোধ নেবে। সে হয়তো আরো রেগে গেল। পরদিন লুস অফিসের ক্যান্টিনের ক্যাফেতে আসে। ওখানে জিয়া তাকে দেখে যেন মুহূর্তেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সে এতটাই ইমোশনাল হয়ে পড়ে যে নিজের কমিক্সে লুসকে একটা নায়ক ক্যারেক্টার বানিয়ে ফেলে। পুরো গল্পে জিয়ার লুক, আচরণ আর ব্যক্তিত্ব একেবারে লুসের মতো। এদিকে ডক্টর জাং জিয়াকে একটু পরামর্শ দিতে আসে। সে বলে, তোমার উচিত ডিরেক্টর হাওয়াং এর কথা শোনা, সে অভিজ্ঞ এবং বুঝে শুনেই কাজ দেয়। কিন্তু জিয়া কিছুই শুনতে চায় না। রেগে গিয়ে ডাক্তার জাং এর সামনে থেকে হেঁটে চলে যায়, যেন কিছু শুনতেই রাজি নয়। সেদিন হসপিটালে পুরোটার সময় লুসের সঙ্গে শ্রীলানের একবারও দেখা হয় না। শ্রীলান মনে মনে ভাবে, তবে কি সে আমাকে বিরক্ত করার পরিকল্পনা বাদ দিয়েছে? এই চিন্তা তাকে খানিকটা অস্থির করে তোলে। পরের দিন শ্রীলান সরাসরি ডিরেক্টর হাওয়াং এর কাছে যায়। সে নিজের শিফট বদলানোর অনুরোধ জানায়। আমি কোনো কাজ না করে স্যালারি পাচ্ছি, এটা আমার কাছে ভুল মনে হচ্ছে, তাই অনুগ্রহ করে আপনি যদি আমার শিফট বদলে কিছু অ্যাক্টিভ কাজের দায়িত্ব দিতে পারেন তাহলে ভালো হয়। কিন্তু ডিরেক্টর হাওয়াং তার কথা শুনতে চায় না, বরং নিজের বইয়ের জন্য আরো বেশি নোটস তৈরি করতে বলে শ্রীলানকে। শ্রীলান তাকে বোঝাতে চেষ্টা করে যে সে শুধু বসে বসে সময় কাটাতে চায় না, কিন্তু হাওয়াং নানা অজুহাতে জানিয়ে দেয় এই মুহূর্তে শিফট বদলানো সম্ভব নয়। শ্রীলান হতাশ হয়ে যায়। ঠিক সেই সময় লুস পাশেই দাঁড়িয়েছিল। সে সব কথাই শুনে ফেলে। পরক্ষণে সে ডিরেক্টর হাওয়াং এর কেবিনে ঢুকে বলে, আমার একটা টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে ডাক্তার শ্রীলানকে আমাদের ডিপার্টমেন্টে আমার সহকারী হিসেবে চাই। এই মুহূর্তে তার হাতে আরো নির্দিষ্ট কাজ নেই, আর আমি মনে করি সে যেমন বলছে কাজ ছাড়া স্যালারি পাওয়া ঠিক না, তার যুক্তিটাও ঠিক আছে। শ্রীলান প্রথমে একটু অবাক হয়, কিন্তু এরপর নিজের মনে ভাবে অবশেষে আমি কাজ করতে পারবো, এটা একটা ভালো সুযোগ। শ্রীলান তখন বলে ফেলে, আমি অপেক্ষা করছিলাম শিফট বদলের জন্য, কিন্তু এখন যদি কাজ থাকে আমি প্রস্তুত। কিন্তু লুসের এই প্রস্তাব শুনে শ্রীলানের মনে আবার সন্দেহ দানা বাঁধে। সে বলে, তবে কি এটা বদলার অংশ? ও আমাকে ইচ্ছে করে তার তলায় নিচ্ছে যেন আমাকে কষ্ট দিতে পারে? কারণ আমি তাকে না বুঝে সেই গ্রামে অনেক কষ্ট দিয়েছি, অপমান করিয়েছি এবং গ্রামের অনেক কাজ করিয়েছিলাম। ডিরেক্টর হাওয়াং প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও লুস প্রেসিডেন্ট বলে সে কিছু বলতেও পারে না। তো পরের দৃশ্যে শ্রীলান লুসের সাথে দেখা করতে যায় সুপার মার্কেটে। সেদিন তারা যে গসিপ করছিল তার জন্য আগে থেকে লুসকে সরি বলে দেয়। লুস একটু হাসি মুখে বলে, তুমি চাইলে আরেকবার ভাবতে পারো, কারণ ডিরেক্টর হাওয়াং কবে তোমাকে নতুন শিফট দেবেন সেটা তো নিশ্চিত না। এই কথায় শ্রীলান আবার দ্বিধায় পড়ে। তার ডিপার্টমেন্টে এমনিতেই তার জন্য কোনো কাজ নেই। সে ভাবে যদি আমি হ্যাঁ না বলি তাহলে পুরো সময়টাই বসে থাকতে হবে। এদিকে সে নিজের মনে সিদ্ধান্ত নিতেই পারে না, তাই সে তার ঘনিষ্ঠ বান্ধবীর সাথে আলাপ করে। শ্রীলান বলে, আমি বুঝতে পারছি না সে কি সত্যি আমাকে সাহায্য করতে চাইছে নাকি প্রতিশোধ নিতে চাইছে। জিয়া বলে, শোনো, স্যালারিও বেশি, আবার কাজও হাতে আসবে, আর সে তো তোমার কাছে আগে থেকেই বারবার সরি বলছে, বুঝতেই পারছো ওর মনে গিল্টি আছে। আমার মনে হয় ও এখন আর কোনো বদলা নেবে না। শ্রীলান কিছুটা সাহস পায়। সেই রাতে শ্রীলান সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেয় সে সরাসরি লুসের সাথে দেখা করবে। সে অফিস থেকে তার ঠিকানা নিয়ে যায়। বাইরে তখন প্রবল বৃষ্টি। হঠাৎ এক বাইকের সাথে ধাক্কা লাগে আর তার হাত কেটে যায়। ঠিক সেই সময় লুস ওখানে পৌঁছায়। সে তাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়, তার হাতে ওষুধ লাগায়। তবে স্টিলান বলে ফেলে, আমি ঠিক করেছি, আমি তোমার টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট হতে রাজি। স্টিলান আবারও নিজের পুরনো সরি বলার অভ্যাসে ফিরে যায়। সে বলে, আমি জানি তুমি আমাকে অ্যাসিস্ট্যান্ট করছো কারণ তুমি আমার উপর রাগ পুষে রেখেছো, তুমি প্রতিশোধ নিতে চাও। লুস এসব শুনে অবাক হয়ে যায়, তারপর হেসে ফেলে। সে বলে, তোমার ধারণা এসব সত্যি হলে তো মজার ব্যাপার হতো, আমি এমন কিছুই ভাবিনি। স্টিলান তখন একের পর এক ঘটনার উল্লেখ করে আর তাকে ফের সরি বলে, যেসব সময় সে লুসের সঙ্গে দুর্ব্যবহার করেছিল কিংবা পেছনে কথা বলেছিল। লুস তখন একদম সোজা সাপটা ভাবে বলে, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, তুমি কাজ করতে চাইছো তাই আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি, এটুকুই। পরের দিন স্টিলান অফিসিয়ালি লুসের টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে। লুস তার অফিসে নিয়ে গিয়ে ফাইলের পাহাড় দেখে বলে, এই হচ্ছে তোমার প্রথম দিনের কাজ। স্টিলান প্রথমে একটু হতবাক হয়ে যায় কিন্তু পরক্ষণেই হাত লাগিয়ে কাজে লেগে পড়ে। এরপর লুস আবার আসে। স্টিলান একটু নার্ভাস হয়ে পড়ে। লুস হেসে বলে, চিন্তা করো না, আমি তোমার উপর নজরদারি করছি না। তারপর সে ক্যাফে থেকে আনা এক কাপ কফি এগিয়ে দেয়, হালকা একটা হাসি দিয়েই বেরিয়ে যায়। স্টিলান মনে মনে ভাবে, হয়তো আমি ওকে ভুল বুঝছিলাম। এরপর স্টিলান তার পুরনো ডিপার্টমেন্টে কিছু জিনিস আনতে যায়। ওখানে গিয়ে সে দেখে কিছু সহকর্মী তাকে নিয়ে পেছনে কথা বলছে। এইবার স্টিলান চুপ থাকে না, সে গলায় জোরে এনে বলে, একটু সময় দিন, আমি আবার নিজের জায়গায় ফিরে আসব। এই কথার পর লুস এসে হাজির। স্টিলান একটু ভুল করছিল কিন্তু লুস খুবই ধৈর্য ধরে তাকে বুঝিয়ে দেয়। সে ছোট ছোট কাজ শেখায় এবং খুব সুন্দরভাবে সাহায্য করে। স্টিলান মনে মনে ভাবে, ও আসলে এতটা বিরক্তকর না, বরং ঠিকঠাক লোকে। আর প্রথম দিনের কাজ খুব ভালোভাবে কেটে যায়। সে খুশি হয়ে ভাবে, আমি ভাবতেই পারিনি এই দিনটা এত শান্তিপূর্ণ হবে। কেভিন লুস সম্পর্কে আরো জানার চেষ্টা করে। সে কেবিনেটের কাছ থেকে জানতে চায়, ডাক্তার লুস হঠাৎ স্টিলানকে অ্যাসিস্ট্যান্ট করলো কেন? তখন কেবিনেট বলে, ডিরেক্টর হাওয়াংকে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা সে করেছে, কারণ হাওয়াং একসময় ডাক্তার শিভার টিমে ছিল, এটা একটা কৌশল হতে পারে। কেভিন তখন মনে মনে ভাবে, এই ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে কিছু একটা চলছেই। স্টিলান অফিসে আসে। লুস তাকে জিজ্ঞেস করে, ধরো যদি কোনো জরুরি কাজে তোমার সঙ্গে যোগাযোগ করতে হয় তখন কি করব? তোমার নাম্বার তো আমার কাছে নেই। স্টিলান তখন নিজের মোবাইল নম্বর শেয়ার করে আরো বলে, আমার নামটা ডবল-এস স্টিলান, নামে সেভ করে রাখো, তাহলে যদি কোনো এমার্জেন্সি হয় আমি প্রথমেই স্ক্রিনে ভেসে উঠবো। এই কথা বলার সময় স্টিলান একটু কাছে এসে দাঁড়ায়। চোখে চোখে কিছুটা ভয় মিশ্রিত রোমান্সের টান তৈরি হয়, কিন্তু দুজনেই দ্রুত সামলে নেয় আর নিজেদের কাজে ফিরে যায়। বাড়ি ফেরার পথে কেভিন সরাসরি লুসকে জিজ্ঞেস করে, আপনি কি স্টিলানকে পছন্দ করেন? না হলে অন্য কাউকে নয়, ওকেই কেন অ্যাসিস্ট্যান্ট করলেন? লুস হালকা হাসে, তারপর বলে, না, পছন্দের বিষয় না, ও যেন আমার বিরুদ্ধে কিছু ভুল না বোঝে, তাই ওকে নিজের পাশে রাখলাম। তবে হ্যাঁ, ওর কাজের প্রতি নিষ্ঠা আমি সত্যি সম্মান করি। এরপর এক বিজনেস মিটিং শেষে লুস স্টিলানকে ডিনারে নিয়ে যায়। তারা দুজনে একসাথে হসপিটালের বাইরে বের হয়ে যায় আর ঠিক তখনই তাদের কিছু সহকর্মী দেখে ফেলে। সবাই চমকে ওঠে। প্রেসিডেন্টের গাড়িতে স্টিলান, এমনকি জিয়াও দেখে ফেলে। তারা একটা গার্লফ্রেন্ড ছিল এবং সে লুস ও স্টিলানকে একসাথে দেখে খুব অবাক হয়ে যায়। তারা একদম একটা দামি রেস্টুরেন্টে পৌঁছায়, যেখানে খাবারের দাম শুনে স্টিলানের চোখ চানা বড়া হয়ে যায়। লুস মজা করে বলে, এটা তোমার রান্না করা চিকেন থেকে খুব বেশি দামি না। এই কথায় স্টিলান একটু লজ্জায় পড়ে যায়, আবার একটু হেসে ফেলে। স্টিলান বলে, আমি আপনার খরচটা ফেরত দিয়ে দিই, আমি তো মজা করেই বলেছিলাম। সে মোবাইলে অনলাইন ট্রান্সফার করতে যায়। তখন লুস বলে, আমার তো ক্যাশে দরকার ছিল, তুমি কি এটিএম থেকে এসেছো? স্টিলান কিছুটা হালকা রাগে ওঠে, বাইরে বেরিয়ে যেতে চায়। লুস তখন তার হাত ধরে বলে, আরে আরে রাগ করো না তো, আমি তো মজা করছিলাম। স্টিলান হাসতে হাসতে বসে পড়ে। তারা আবার একসাথে ডিনার উপভোগ করতে থাকে। স্টিলান জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন বেছে নিলেন আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে? লুস গম্ভীরভাবে বলে, কারণ তুমি তোমার কাজ নিয়ে খুব ডেডিকেটেড। আমি তোমার এই ডেডিকেশনটা সম্মান করি আর আমি চাই তুমি আমাকে সাহায্য করো এই হাসপাতালকে আর উন্নত করার জন্য, যেন এই হাসপাতালটা কর্মীদের জন্য, রোগীদের জন্য একটা স্বাস্থ্যকর পজিটিভ জায়গা হয়। তাই আমি সবার সমস্যাগুলো খুঁজে বের করছি যেগুলো সমাধান করা দরকার। ডিনার শেষে লুস স্টিলানকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিতে যায়। পথে কথা হয় স্টিলানের ডিপার্টমেন্ট আর বিশেষ করে ডিরেক্টর হাওয়াং সম্পর্কে।
শ্রীলান বলে উনি একটু সেলফ স্ট্যান্ডার্ড টাইপের, নিজের কাজ ফেলে ইঞ্জিনিয়ারিং এর নাম করে অন্যদের ব্যবহার করেন, সবার সঙ্গে জোর করে খেতে বসেন, নিজের প্রশংসা করান আর বই লিখে সেটা আমরাই কিনি, উপরন্তু আমাদের নিয়ে বলিয়ে বেড়ান সেই বইয়ের কথা। লুস তখন একটা হালকা হাসি দেয়, হয়তো এই কথাগুলো তার জন্য নতুন না। অবশেষে তারা শ্রীলানের ফ্ল্যাটে পৌঁছায়। লুস তখন গাড়ি থেকে এক বড় ট্রলি নামায়। ট্রলিতে ছিল ইনস্ট্যান্ট কাপ নুডলসের বড় বড় 10টা বক্স। সে বলে, আমি বলেছিলাম একটা নুডলসের বদলে 10টা বক্স দেব, তাই আমি সব ধরনের কাপ নুডলসের 10টা করে বক্স নিয়ে এলাম। আমি সবসময় নিজের হিসাব পরিষ্কার রাখি, আর হ্যাঁ, আমি এই চুক্তিটাই সাইন করেছিলাম বলেই কথা রেখেছি। শ্রীলান হেসে বলে, আমি এত নুডলস একসাথে শেষ করতেই পারবো না। লুস হালকা মজা করে জবাব দেয়, চিন্তা করো না, এগুলোর এক্সপায়ারি ডেট আরো 1 বছর পরে, তুমি আরামে খেতে পারো। তবে এখন আমাদের সব হিসাব পুরোপুরি ক্লিয়ার। এই কথায় দুজনে হাত মিলিয়ে হেসে ফেলে। তখন লুস শ্রীলানের দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমার সঙ্গে প্রতিশোধ নেব? আরে দয়া করে একটু ঠান্ডা হও, আমি এতটা খারাপ না। বরং আমি তো মনে করি গ্রামে তুমি যা করেছিলে তা একদমই ঠিক করেছিলে। তুমি গ্রামের মানুষের কথা ভেবে আমাকে কাজ থেকে সরিয়েছিলে। হয়তো তুমি ভুল বুঝেছিলে আমাকে, কিন্তু তখনও তুমি চেয়েছিলে আমি ভুল কাজ থেকে সরে আসি, অর্থাৎ সে মদ বিক্রি করা। তাই আমি তোমার উপর রাগ করিনি। তুমি দয়া করে এত বেশি টেনশন নিও না, একটু রিল্যাক্স হও, তাতেই চলবে। এই বলে লুস চলে যায়। শ্রীলান তখন নিজের মনে ভাবে, এই মানুষটা তো অতটাও খারাপ না, বরং সে তো বেশ ভালো। পরদিন শ্রীলান আরো মন দিয়ে কাজ করতে থাকে। লুসের অফিসে থাকা পুরনো ফুল, টেবিলের সাজসজ্জা সব নতুন করে গোছায়। এদিকে লুস একটি কল পান ডিরেক্টর হাওয়াং এর কাছ থেকে। তাকে একটি বই পাঠাতে বলা হয়, কারণ এক স্টুডেন্ট সেটি পড়তে চায়। শ্রীলান নিজেই গিয়ে সেই বই দিয়ে আসে। ডিরেক্টর হাওয়াং অবাক হয়, কেউ আমার বই পড়তে চায়? সত্যি? এই সময় হসপিটালের প্রেসিডেন্ট লুস ডিরেক্টর হাওয়াংকে নিজের কেবিনে ডেকে নেয়। সেখানে সে কড়া ভাষায় বলে, আপনি ব্যক্তিগত স্বার্থে হসপিটালের রিসোর্স ব্যবহার করছেন, নিজের বই সবার উপর চাপিয়ে দিচ্ছেন, এটা চলতে পারে না। ডিরেক্টর হাওয়াং বিষয়টা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এমন কিছু তো হয়নি, কে বলেছে এসব? লুস সরাসরি বলে দেয়, ডাক্তার শ্রীলান আমাকে জানিয়েছে। আর বলে, আমি চাই এই বিষয়টা এখানে শেষ হোক, আপনার এই কার্যক্রম বন্ধ করুন। এই কথা শুনে শ্রীলান, যে তখন পাশেই ছিল, চমকে যায়। সে বুঝে ফেলে লুস তার নাম সরাসরি বলে দিয়েছে। তার মন খারাপ হয়ে যায়। যদি আমি আবার হাওয়াং এর ডিপার্টমেন্টে ফিরি কিছুদিন পর, তাহলে সে নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করবে। এই জন্যই শ্রীলান তখন লুসের সাথে কোনো কথাই বলছিল না। কিন্তু লুস দেখে বুঝে যায়, যে মেয়ে সবকিছু চুপচাপ সহ্য করে যাচ্ছে, সে আসলে ভেতরে ভেতরে কষ্টে জ্বলছে। সেভাবে যদি আমরা হাসপাতালের ভুল ত্রুটিগুলো এখনই ঠিক না করে, তাহলে এই সিস্টেম কখনোই বদলাবে না। এই চিন্তা থেকে লুস হসপিটালের পরিবেশকে বদলাতে চায়। অন্যদিকে শ্রীলান এখনো তার উপর রাগ করে আছে, তবুও লুস হাল ছাড়ে না। সে মজা করে বলে, আমার বাড়িতে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিও। শ্রীলান চুপচাপ লুসের বাড়িতে চলে যায়। সেখানে সে জিয়াকে ফোন করে, জিয়া কিনা কিছু খারাপ কিছু বলার উদ্দেশ্যে কল ধরেছিল। এই কথোপকথন শুনে ফেলে একজন মহিলা, যিনি তখন রান্নাঘরে রান্না করছিলেন। তখন সেই মহিলা ভাবে শ্রীলান বুঝি নতুন কুক, যিনি বাড়িতে রান্না করতে এসেছেন, কারণ আগে লুস বলেছিল একজন আন্টি আসবে রান্না করতে, কিন্তু বাস্তবে সেই মহিলা আর কেউ নয়, লুসের মা নিজে। তবুও তিনি নিজের পরিচয় লুকিয়ে রেখে আন্টি সেজে শ্রীলানের সঙ্গে কথা বলে তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি লুসের সঙ্গে এ বিষয়ে কিছু বলবো না। এরপর তিনি জানতে চান আসলে কি হয়েছে। শ্রীলান তখন নিজেকে আর ধরে রাখতে পারে না, সব রাগ, অভিমান, কষ্ট একসাথে উগড়ে দেয়, সবকিছু খুলে বলে। আর তখনই তিনি বুঝতে পারেন সে যা করেছে তা একদম সঠিক ছিল, কারণ হাসপাতালের ডিরেক্টর সত্যি ক্ষমতার অপব্যবহার করছিল। দুজনের মধ্যে তখন বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। লুসের মা শ্রীলানকে খুব পছন্দ করে ফেলেন। শ্রীলানের রান্নাঘর থেকে তাকে রান্নায় সাহায্য করে। এই সময় তারা একে অপরের সঙ্গে উইচ্যাট আইডিও শেয়ার করে। মা তখন বলে বসেন, যদি লুস কখনো তোমায় বিরক্ত করে আমাকে একটা মেসেজ দিও, আমি জানি ওকে কিভাবে শিক্ষা দিতে হয়। আস্তে আস্তে রাত নেমে আসে। শ্রীলান তখন বিদায় নিয়ে বাড়ি ফিরে যায়। অন্যদিকে লুস বাড়ি ফিরে দেখে তার মা হঠাৎ করে এসেছে। তাকে দেখে সে সত্যি অবাক হয়ে যায়। অনেকদিন পর মা ছেলের এই সুন্দর মুহূর্ত এক ধরনের আবেগ ছড়িয়ে দেয় পুরো ঘরে। রাতের খাবারের সময় মা হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি শ্রীলানকে পছন্দ করো? লুস একটু থতমত খেয়ে যায়। মা হেসে বলে, তোমার চোখে মুখে আমি সব বুঝতে পারছি। এমন নয় যে তুমি শুধু তাকে পছন্দ করো, তুমি তাকে সম্মানও করো। লুস উত্তর দেয়, না মা, এটা প্রেম নয়, আমি শুধু ওর প্রতি একটা শ্রদ্ধা অনুভব করি। মা মুচকি হেসে বলে, প্রেম তো এমন করে শুরু হয়, সম্মান দিয়ে। লুস কিছুক্ষণ চুপ থাকে। এই মুহূর্তে
মুহূর্তে সে যেন নিজেকেই বুঝে উঠতে পারছিল না। তার মা শ্রীলানকে বিরক্ত না করতে সাবধান করে, তাকে বলে যদি তুমি ওকে কষ্ট দাও তাহলে এবার কিন্তু আমি ওর পক্ষেই কথা বলবো। এরই মাঝে ডিরেক্টর যে ডাক্তারদের দিয়ে বেআইনি কাজ করাতো সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়। লুস আর শ্রীলানের উদ্যোগেই এই কাজ করা হয়। পরদিন জিয়া শ্রীলানের জন্য 1 কাপ কফি পাঠায়। কফি কাপের সঙ্গে একটা নোট লেখা ছিল, লুসের চটকদার কথায় যেন ভুলে যেও না। এই লেখা পড়ে শ্রীলান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে আর হঠাৎ তার হাত থেকে কফির কাপ পড়ে যায়। লুস এগিয়ে আসে, দুজনে একসাথে কাপটা তুলতে গিয়ে হাত ছুঁয়ে যায় একে অপরের। একটা মুহূর্ত যেন থেমে যায়। দুজনেই জ্ঞান ফিরে পেয়ে কিছু না বলে চুপচাপ নিজেদের কেবিনের দিকে চলে যায়। লুস তখন শ্রীলানকে বলে তাহলে আমাকে আরেক কাপ কফি এনে দেবে, কিন্তু শ্রীলান তো এখনো তার উপর রেগে আছে। সে বলে এই কফি আনার কোনো দরকার ছিল না, আমি আমার জন্য এনেছি, তোমার জন্য নয়। এই বলে সে কেবিন থেকে চলে যায়। লুস একটু অবাক হয়, আবার কিছুটা মন খারাপও হয়। শ্রীলানের এই আচরণ দেখে পাশের কেবিনের একজন বলে ওঠে, মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করতে শুরু করেছো। সে বলে গ্রাম থেকে ফেরার পর তুমি শুধু ওর কথাই বলছো, এখন তো নিজের অ্যাসিস্ট্যান্টও বানিয়ে নিয়েছো, আর আজকাল তো নিত্য ঝগড়া বিবাদ চলছে, এখন কি প্রেমের শুরু না? লুস একটু হেসে জিজ্ঞেস করে, তোমার সত্যি এমন মনে হয়? এই দৃশ্যের পরে আমরা দেখি শ্রীলান জিয়ার সঙ্গে চ্যাট করছে। মনে হচ্ছিল সে বেশ খুশি। লুস দূর থেকে দেখে হালকা করে হাসে। সে নিজের ভেতরের একটা পরিবর্তন টের পায়। পরক্ষণেই সে শ্রীলানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ডিনারের জন্য চলো, একসাথে করি। কিন্তু শ্রীলান সরাসরি না করে দেয়। তখন লুস বলে, তাহলে আমাকে তুমি ডিনারে নিয়ে চলো, রেস্টুরেন্ট তুমি ঠিক করো, আজ শুধু আমরা দুজন। এই কথায় শ্রীলান একটু অবাক হলেও রাজি হয়। দুজনের মধ্যে কথোপকথন হয়। সেখানে তারা তাদের ভুল বোঝাবুঝি দূর করে নেয় এবং এখান থেকেই শুরু হয় তাদের নতুন বন্ধুত্বের পথ চলা। একদিন লুস শ্রীলানকে বলল, তুমি যেহেতু ড্রাইভিং করতে পারো না তাই আমি তোমাকে এটা শিখিয়ে দেব। শ্রীলানও হাসির মুখে রাজি হয়ে গেল। আসলে লুসের উদ্দেশ্য ছিল একটাই, যেভাবেই হোক শ্রীলানকে সবসময় নিজের কাছাকাছি রাখা। এভাবে একদিন লু বলল, আজ আমি তোমার বাড়ি যাব, তোমার হাতের রান্না খাবো। শ্রীলানও সম্মত হলো আর তারা একসাথে বাড়ির দিকে রওনা দিল। সেই দিনটা ছিল সত্যি বিশেষ। দুজনেই অনেকটা সময় একসাথে কাটালো, একসাথে খেলো, খাওয়া দাওয়া করলো। শ্রীলান গ্রামের দিক থেকে আসার সময় কিছু ড্রিঙ্কস এনেছিল। তারা বসে সেই ড্রিঙ্কসও খেলো, গল্প করলো আর একটু একটু করে একে অপরের প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়লো। একসময় শ্রীলান কিচেনে যায় রান্নার কাজে। হঠাৎ তার মাথায় ব্যথা অনুভব হয়। লুস দৌড়ে গিয়ে দেখে মাথার একটা অংশ লাল হয়ে গেছে। লু ধীরে ধীরে তার মাথায় ফু দিতে যায় আর ঠিক তখনই তাদের চোখে চোখ পড়ে। একটা নীরবতা, আর সেই মুহূর্তে তারা দুজনেই পরস্পরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় তারা একে অপরকে কিস করছে, কিন্তু পরক্ষণেই তারা সরে যায়। শ্রীলান বলে, এটা কেবল একটা অ্যাক্সিডেন্ট ছিল। লুস চুপচাপ বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে নিজেকেই বলে, আসলে আমার তো কোনো তাড়াই ছিল না, আমি আরেকটু ওর পাশে থাকতে পারতাম। পরদিন লুস তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি সত্যি সত্যি শ্রীলানের প্রেমে পড়ে গেছি। কিন্তু সেই মুহূর্তেই শ্রীলান আসে। সে লুসকে সোজাসুজি বলে দেয়, গতকাল যা হয়েছে সেটা ভুলে যাও, ওটা কেবল একটা দুর্ঘটনা ছিল। এই কথা শুনে লুস প্রচন্ড কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। লুস শ্রীলানকে একটা সুন্দর ড্রেস উপহার দেয় একদিন। সে শ্রীলানকে বলে, আজ আমি তোমায় আমার মায়ের জন্মদিনে নিয়ে যাব, তুমি আমার গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে। শ্রীলান রাজি হয়ে যায়। তো এরপর শ্রীলান আসে লুসের বাড়িতে। লুসের বাবা মা তাকে খুব পছন্দ করে ফেলে। যদিও লুসের বাবা একটু রাগী প্রকৃতির, তবুও শ্রীলানের প্রতি তার ভালো লাগা তৈরি হয়। সবাই ধরে নেয় লুস আর শ্রীলান সত্যিকারের কাপল, কিন্তু বাস্তবে তারা তো শুধু অভিনয় করছিল। সেই রাতে তারা বাইরে হাঁটছিল। হঠাৎ লুস থেমে শ্রীলানের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেই দিন থেকেই। শ্রীলান আবেগ ভরে জবাব দেয়, আমি তখনই তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু বলিনি, কারণ ভয় পাচ্ছিলাম তুমি রিজেক্ট করে দেবে, আর আমি জানতাম না তুমি সত্যি ভালোবাসো কিনা, নাকি এটা সাময়িক কিছু। লুস বলে, সেদিন যখন তোমাকে প্রথম গ্রামে দেখেছিলাম সেই দিন থেকে তোমার প্রেমে পড়েছি আমি। তুমি কি ভাবো এটা কেবল কিছুদিনের জন্য? শ্রীলান চুপচাপ বলে, আমি সবসময় চেয়েছিলাম নিজের একটা বাড়ি হোক, একটা পরিবার গড়ে তুলবো। লুস বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করব। এই কথাগুলোর মাঝে তাদের চোখে মুখে এক অন্যরকম আলোর ঝলক দেখা যায়। ফাইনালি দুজনেই নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করে, আর শ্রীলান এবার নিজেই লুসকে চুমু খায়।
যায়। এইভাবে শুরু হয় তাদের নতুন সম্পর্কের এক সুন্দর যাত্রা। বাড়ি ফেরার পথে শ্রীলান বলে, আমরা এখন রিলেশনে আছি ঠিকই, কিন্তু এটা এখন কাউকে জানাতে চাই না, এতে আমাদের কাজের উপর প্রভাব পড়তে পারে। লুস হেসে বলে, আমি তো গোপন রাখতে চাই না, কিন্তু যেহেতু তুমি চাও আমি কাউকে কিছু বলবো না। এরপর থেকে কাজের ফাঁকে ফাঁকে তারা কাটাতে শুরু করে অনেক কিউট কিউট মুহূর্ত একসাথে। হাসপাতালে তারা নিজেদের মতো করে সময় কাটায়। একটা সুন্দর মুহূর্ত দুজনের মধ্যে গড়ে ওঠে। আর এখানেই হাই ফ্যানাস ড্রামার প্রথম সিজন শেষ হয়ে যায়। আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।